ভারতীয় মৎস্যজীবীদের মারধর বাংলাদেশে আটক ভারতীয় মৎস্যজীবীদের মারধর, মৎস্যজীবীদের হাত পা বেঁধে মারধরে গুরুতর চোট। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে ঘরে ফিরেছেন 95 জন মৎস্যজীবী। কিন্তু মৎস্যজীবীদের ওপারে মারধর করা হয়েছে, হাত পা বেঁধে মারধরে গুরুতর চোট। কেউ খুঁড়িয়ে হাঁটছেন, তাদেরকে জিজ্ঞাসা করতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা জানান যে ওপারে তাদের কারোর ওপর অত্যাচারও হয়েছে। মৎস্যজীবীদের ইতিমধ্যে আর্থিক সাহায্য দিয়েছে রাজ্য সরকার। ভারতীয় মৎস্যজীবীদের মারধর বাংলাদেশে আটক ভারতীয় মৎস্যজীবীদের মারধর করা হয়, হাত পা বেঁধে রেখে তাদের মারধর করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাউকে দেখছেন কুড়িয়ে হাঁটতে, এবং যখন তিনি জিজ্ঞেস করেন তখন তারা জানান যে হ্যাঁ, তাদের উপর অত্যাচার হয়। ঠিক কি বললেন আজ মুখ্যমন্ত্রী, শোনা যাক। 95 জন ভাই যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে, কয়েকজন খুঁড়িয়ে হাঁটছিলেন, কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক, যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না, তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। ডিএমকে এবং মন্টুকে যে ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে। আসুন কথা বলবো, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, 95 জন মৎস্যজীবীর হাতে শাল তুলে দিলেন, 10,000 টাকা তুলে দিলেন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন তারা কেউ যখন এসে বললেন যে হ্যাঁ, তাদের উপর অত্যাচার হয়েছে, যাদের উপর অত্যাচার হয়েছে তাদের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে রাজ্যের তরফ থেকে? চিকিৎসার কথা হচ্ছে শুনলাম। হ্যাঁ দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দেখলেন যে তানার কাছে যারা শাল এবং এই যে চেক তুলে নিচ্ছেন তাদের মধ্যে কয়েকজন খুঁড়িয়ে হেঁটে আসছেন, এবং সেই সময় তিনি কথা বলে জানতে পারেন তাদেরকে সেখানে মারধর করা হয়। তিনি কিন্তু দ্রুততার সঙ্গে কিন্তু যে দক্ষিণ 24 পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা এবং কাকদ্বীপের যে বিধায়ক রয়েছে মন্টুরাম পাখিরা সরাসরি তাদেরকে নির্দেশ দেন তড়িঘড়ি তাদেরকে কিন্তু কাকদ্বীপে নিয়ে যাওয়ার পর তাদেরকে ডাক্তার দেখানো, হসপিটালে ভর্তি করা থেকে শুরু করে তাদের যা চিকিৎসা প্রয়োজন সেটা কিন্তু দিতে হবে, এবং এমনটাই কিন্তু এ করেন। তার পাশাপাশি তিনি কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করেন, যেহেতু যে এই যে 95 জন মৎস্যজীবী যারা আজকের গঙ্গাসাগরে এসেছেন তাদের বেশিরভাগই কিন্তু অসুস্থ, এবং তাদের ওপর মারধর করা হয়েছে বলে কিন্তু সরব হন এই বিষয়ে মুখ্যমন্ত্রী। আজকে যেটা দেখা গেল, আজকে 11:30 নাগাদ গঙ্গাসাগরের 1 নম্বর সি বিচে যেটা দেখা গেল যে উপকূলরক্ষী বাহিনীর তরফ থেকে কিন্তু যে 6টি ট্রলার বাংলাদেশে আটক ছিল, এবং 95 জন মুক্ত মৎস্যজীবীকে কিন্তু আজকের এই গঙ্গাসাগর সমুদ্র তটে আনা হলো, এবং সেইখানে তাদেরকে একটা মেডিকেল ক্যাম্প তৈরি করা হয়েছিল, এবং সেই মেডিকেল ক্যাম্পে তাদেরকে চিকিৎসা, তাদের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়, এবং তারপর তাদেরকে কিন্তু আনা হলো যে সিএম এর সঙ্গে দেখা করার জন্য। সেইখানেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করলেন যে তাদেরকে মারধর করা হয়েছে এবং তাদের পায়ে চোট রয়েছে, একেবারে তাদেরকে চিকিৎসার নির্দেশ দেওয়া হলো। এবং তার পাশাপাশি আমরা আরও একটা জিনিস যেটা দেখলাম যে মৎস্যজীবীরা পরিবার যেখানে তারা উপস্থিত ছিলেন, যে এই যে 95 জন মৎস্যজীবী পরিবার কিন্তু এই গঙ্গাসাগরে উপস্থিত ছিলেন, একেবারে তাদেরকে সামনে দেখতে পেয়ে সবাই কিন্তু বুক ফাটা কান্নায় কিন্তু ভেঙে পড়লো। একদিকে যেমন হাসির ছবি, অন্যদিকে কিন্তু একটা কান্নারও ছবি যেটা ধরা পড়লো, যেটা শান্তির কান্না, সুখের কান্না, অর্থাৎ দীর্ঘদিন বাদে তারা যেহেতু ভারতে ফিরে আসছে সেই কান্নাটা কিন্তু দেখা পারলো। এবং স্বাভাবিকভাবে পরিষ্কার বোঝা যায় বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তাতে করে কিন্তু তারা মনে করেছেন এত তাড়াতাড়ি সম্ভব নয় ভারতে ফেরা, কিন্তু এটা ফিরতে পেরে তারা কিন্তু এই মুহূর্তে অনেকটাই শান্তি অনুভব করছেন বা ভারতীয় বা কাকদ্বীপ মহকুমা এলাকার মৎস্যজীবীরা। রুমেলা, বেশ, এবং এই মৎস্যজীবীরা তারা কি বলেছেন আজ শোনা যাক। জেলে মারধর করেনি, এমনি যখন আমাদেরকে কোস্টগার্ড ধরে তখন আমাদের খুব মারধর করেছিল। আমি ধরা পড়েছি সেপ্টেম্বরের 16 তারিখে। জেলের অভিজ্ঞতা, আমি তো আমাদের বাপ ঠাকুরদা কোনোদিন জেল খাটেনি। জেলে যে খাওয়া দাওয়া জীবনে কখনো আমরা কেউ খাই না। এই প্রতিদিন মূলোর শাক আর পালংয়ের শাক আর ডাল, আর প্রতিদিন রাত্রে 1 পিস এইটুকু একটা মাছ দিত, মাঝে মধ্যে আমাদের 1 পিস করে ডিম দিত, আর প্রতিদিন সকালে হয়তো একটা রুটি দিত, না হলে খিচুড়ি দিত। এইভাবেই মুখ্যমন্ত্রীর উদ্যোগে ফিরে এলে তোমরা এ রাজ্যে ফিরে এলে। আমার মায়ের থেকে অনেক বয়সে বড়, আমরা যেভাবে সহযোগিতা পেয়েছি আশা করব যে আমাদের মৎস্যজীবীদেরকে সবসময় এরকম ঘাটে রাখা হোক। আমি অভিজিৎ 3 নম্বরের মাঝি। লেবার ছিল 17 জন, একজন আমার মারা যায়। বাংলাদেশের কোস্টগার্ড
আমার বোর্ডকে মেরে দেয়, আমাকে প্রচুর মেরেছে। 5 জন লোক পড়ে যায়, 4 জনকে পেয়েছি, একজনকে পাইনি। আমাকে প্রচুর মেরেছে। আমি ওখানে 15 দিন কারা হাসপাতালে ছিলাম। আমার এগুলো এখনো ফাটা। ওরা যা দুর্ব্যবহার করে কোস্টগার্ড নেভি, বলার মতো কথা নেই। আমার দেশকে পর্যন্ত এদিকে গালাগালি দেয় ওনারা। এটা আমার ছেলেও পড়ে গেছে নদীতে। 4 জনকে তুলতে পারি, একজনকে আমাকে তুলতে দেয়নি। যদি খুঁজতে পারতাম, আমার রাত 3টা বাজে এই ঘটনা হয়েছে, তাহলে আমি লোকটা হয়তো পেতাম। আমাকে ওরা সেই সুযোগ দেয়নি স্যার। জেলে ওখানটার যেরকম আইন কারণ সেভাবেই রেখেছে, কিন্তু যখন আমাদের সরকার এখান থেকে একটু খোঁজখবর নিয়েছে তখন একটু আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে, তার আগে কিন্তু করেনি। আর আমাদের বোর্ডের মাল সমান যা আছে, কাঁচি পর্যন্ত, রূপ পর্যন্ত কেড়ে নিয়ে গেছে। আমাদের মোবাইল, পরনের প্যান্ট, জামা, ওষুধ, দাবা সব নিয়ে গেছে। তাকে কৃতজ্ঞতা জানাবার আমার বাসা নেই। আমার তরফ থেকে কোটি কোটি ওনাকে শ্রদ্ধা জানাই। না, জেলে মারধর করে না, ওই যা করেছে স্পোর্ট গার্ড, ওই হাত বেঁধে আর পিছনে মেরেছে, শিরে বুড়লিয়ে মেরেছে, চোখে কাপড় বেঁধে রেখেছে। এইভাবে অত্যাচার করতে আপনারা মাত্র কদিন করেছে, 5 দিন মতন করেছে। মারধর কারা করেছিল? মারধর করেছিল কোস্টগার্ড। আমার এই হাতে মেরেছে, আমার এখানে মেরেছে, শিরে মেরেছে, আমাকে খুব মারধর করেছিল। আমার এই হাতে এখনো, এই গিরাতে এখনো প্রচুর ব্যথা করতে আছে, প্রচুর গিরায় লেগেছে। সকলের অভিজ্ঞতা শুনলাম। আর দেখুন, দুই দেশের একেবারে দুই ছবি। বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের যেখানে মারধর করা হয়, সেখানে এদেশে যে বাংলাদেশি মৎস্যজীবীরা আটকে যান, আটক করা হয় যাদের, তাদের চিকিৎসা করানো হয়। বাংলাদেশি মৎস্যজীবীদের চিকিৎসা, বাংলাদেশের ট্রলার ধরা পড়ার পর এমন ঘটনা ঘটেনি, উল্টে মৎস্যজীবীদের চিকিৎসা করায় রাজ্য সমস্ত দায়িত্ব তাদের নেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঠিক এই প্রসঙ্গে কি বলেছেন একবার শুনবো, যেখানে কিনা রাজ্যের প্রশংসাও করছেন বাংলাদেশের মৎস্যজীবীরা। শুনুন। বাংলাদেশের ট্রলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে। তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। দুদেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক, এটা আমি নিশ্চয়ই চাই। অসুস্থ হয়েছিল প্রচন্ড, তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে, যাতে দেশের কোনো বদনাম না হয়, বাংলার কোনো বদনাম না হয়, আমরা পুরো সাহায্য করেছি। দুই দেশের ক্ষেত্রে এরকম দুই ছবি কেন হবে, যেখানে বাংলাদেশের মৎস্যজীবীরা এখানে আটকে পড়লে তাদেরকে চিকিৎসা করানো হয় এবং তারাও থ্যাঙ্কফুল। বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে, তবে সরাসরি নজর রাখবো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলছেন। এখানকার তীর্থযাত্রীরা আস্তে আস্তে আসবে, সাধু সন্ত থেকে শুরু করে যারা বিভিন্ন দোকানদার, প্রশাসনের সবাই, স্থানীয় আমার ভাই বোনেরা, মায়েরা, আমার প্রবীণ এবং নবীন সকলকে সুন্দরবন মেলার, গঙ্গাসাগরের মেলার অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমরা কপিল মুনির আশ্রম প্রতিবারই দর্শন করি, এবারেও দর্শন করা হয়েছে এবং আমি, যিনি এখানকার চার্জে আছেন জ্ঞানদাস মহারাজজি, তিনি অসুস্থ থাকা সত্ত্বেও অযোধ্যা থেকে তিনি কষ্ট করে এখানে এসেছেন এবং তিনি মন্দিরে ছিলেন এবং তার ঘরে আমি গিয়েছিলাম। আমি তাকে এটাই বললাম যে আমাদের রাজ্য সরকারের কাছ থেকে, আগে তো গঙ্গাসাগরে কিছুই ছিল না, এই মন্দিরও জলে 3 বার ডুবেছে, 3 বার তৈরি হয়েছে এবং সমুদ্র সবসময় এগিয়ে আসে। এটা একটা প্রাকৃতিক প্রবলেম। আমরা যতটা পারছি করেছি এবং করছি। আগামী দিন আপনাদের মুড়িগঙ্গা ব্রিজের যাতে হয়ে যায়, তার জন্য টেন্ডার কল করা হয়েছে। আগামী 2-3 বছরের মধ্যে অনেকটাই কাজ হয়ে যাবে। আমরা 1,500 কোটি টাকা এর জন্য দিয়েছি। ফলে আগামী 2-3 বছর পর থেকে মানুষ হয়তো মুড়িগঙ্গা ব্রিজ পার হয়ে আসতে পারবে, জলে আসার কষ্ট পাবেন না। গঙ্গাসাগর খুব কষ্টকর তীর্থ, কারণ প্রত্যেককে জল পেরিয়ে আসতে হয়। আমি যেটা মহারাজকে রিকোয়েস্ট করেছিলাম, জ্ঞানদাস মহারাজ যিনি এখানকার চিফ, যে এখানে যা ইনকাম হয়, ওদের ইনকাম মানে কি, যেটা হচ্ছে ডোনেশন,
বা ধরুন অনেকে চাঁদা দেয় কপিল মুনি আশ্রমে সারা বছরে। গঙ্গাসাগর মেলার সময় ওদের একটা কোটি কোটি মানুষ, 1 কোটির ওপর মানুষ আসে, প্রচুর টাকা ওদের জমাও পড়ে। সেই টাকাটা ওরা অযোধ্যায় নিয়ে চলে যায়, কারণ সেখানে ওদের একটা মন্দির আছে। আমি বলেছি যে আপনারা এবারের টাকা থেকে 25% টাকা দিয়ে, যাতে এই মন্দিরটা ডুবে না যায় জলে, আপনারা ওই জায়গাটা কংক্রিট করে দিন। এবং তাতে গুরুদাসজি মহারাজ তিনি হ্যাঁ বলেছেন, আপ जो बोलेंगे हम करेंगे, আর ওনাদের সামনেই বলেছেন। সুতরাং তারা যদি এটা করে দেন আর আমরা যদি মুড়িগঙ্গাটা করে দিতে পারি, আগামী দিন কারো দোয়ায় নয়, গঙ্গাসাগর মেলা একদিন না একদিন জাতীয় মেলা হবেই, এটা আমি বিশ্বাস করি। কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দিয়ে সাহায্য করেন কেন্দ্রীয় সরকার, কিন্তু গঙ্গাসাগরের দিকে ওরা তাকিয়েও দেখেন না। কিন্তু গঙ্গাসাগরের একদিকে সুন্দরবন, সুন্দরিনী, একদিকে অরণ্য, একদিকে সমুদ্র, একদিকে মন্দির, আর একদিকে পুণ্যার্থী, এই বিরাজমান জিনিস। এটা সাগরের পাশে, মানে সাগরের মধ্যেই প্রায়। আর কুম্ভ মেলা যেটা হয়, 3টে নদীর একটা মিলনস্থল, পাহাড় আছে, মানে একটা বদ্বীপ, একটা শুকনো জায়গা আছে, মানে জাস্ট ল্যান্ড, প্লেন ল্যান্ড। সেখানে আমাদের যেমন ত্রিবেণী আছে হুগলিতে, আপনারা জানেন, সেই রকম এই জায়গাটায় হয় কাজেই। আর আমাদের এখানে যেটা হয়, পুরো জল পেরিয়ে প্রায় জলের মধ্যেই গঙ্গা স্নান করেই মানুষকে জল পেরিয়ে এসে গঙ্গা স্নান করতে হয়, পুণ্যার্থীদের ফিরে যেতে হয় গঙ্গা স্নান করে। আপনাদের সবার সহযোগিতা আমরা আশা করি। आप लोग को शुभकामना, और आप लोग सब साथ दे, साथ रहे। गंगा सागर मेला बहुत सारे आदमी आते हैं, जैसे वो आहिस्ता आहिस्ता आए और आहिस्ता आहिस्ता जाए, कि उसको पानी का अंदर से आने पड़ता है। इसी के लिए जो ब्रिज पहले ही करना चाहिए था, गवर्नमेंट ऑफ इंडिया को नहीं कर पाए, हम लोगों ने राज्य सरकार का ओर से नया ब्रिज बनाने जाने के लिए टेंडर कॉल किया है। जितना दिन लगेगा काम करने के लिए, उसके बाद बहुत सुविधा हो जाएगा। और जो साधु संत, आपका परिवार, पूरा हिंदुस्तान से जो लोग आते हैं, हम सब लोगों को शुभकामना देके कहेंगे कि आप आहिस्ता आहिस्ता आओ और आहिस्ता आहिस्ता जाओ, जैसे कोई खराब कोई इंसिडेंट ना हो, कोई स्टैम्पिड ना हो। पुलिस का साथ इसके लिए मीटिंग किया है, और एनजीओ को लेके, गंगा सागर का मुनि महाराज को लेके, भारत सेवाश्रम संघ को लेके, जैसे कलकत्ता में उसको कैंप ऑफिस होता है, वो लोगों को लेके, पूरा जो हमारा डिपार्टमेंट है, कोई पानी देता है, कोई रास्ता बनाते हैं, कोई विद्युत देता है, ऐसे सब डिपार्टमेंट को लेके मीटिंग करके हमारा भी 8-10 मिनिस्टर रहेगा। कोई काकद्वीप में रहेगा, कोई लॉटेट में रहेगा, कोई गंगासागर में रहेगा, हमारा बहुत सारा ऑफिसर भी रहेगा। कोऑर्डिनेशन मीटिंग हमारा बहुत किया है, और आप लोग को देखभाल करने के लिए वो लोग है, हमारा प्रशासन पूरा कार्रवाई करेंगे। खाली प्रशासन जो कहेंगे उसको बात पे ध्यान दीजिए आप, और वो जो बात कहे वो बात आप जरूर सुनिए। एक साथ में सब तो आप लॉन्च में नहीं जा सकता है, एक साथ में सब आप बोट में नहीं जा सकता है, ये बहुत डीप है। इसी के लिए जितना जितना संभव होगा, पुलिस आहिस्ता आहिस्ता आप लोगों को ले जाएगा, ले आएगा, इसमें आप ध्यान दें। और गंगा सागर में भी इसके लिए कैंप होता है, वो लोग भी माइक्रोफोन सिस्टम में 3-4 लैंग्वेज में अनाउंस भी करते हैं, जैसे आप लोगों को कोई दिक्कत ना हो। आप लोग अच्छा रहे, सुस्त रहे, सुंदर रहे, यही मेरे को कहना है।
मैं हर साल आते हैं तो पहले कैसे परिस्थिति हुआ है, कैसे हमारा परिकल्पना ठीक हुआ है कि नहीं हुआ है, और देखने के लिए हर साल हम विजिट करते हैं। कोऑर्डिनेशन मीटिंग बहुत हो गया, लेकिन हम विजिट करते हैं इसी के लिए कि आप लोग जैसे और भी ज्यादा से ज्यादा साथ दे, इसी के लिए थैंक यू सो मच। मैं कपिल मुनि आश्रम का पूरा पुण्यार्थी को, महाराज को, श्रीदास जी को, परिवार को, सबको हम बहुत बहुत शुभानंदन करती हूँ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কপিল মুনির আশ্রমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার कोई एक কর্মসূচি पैसा অনুযায়ী देता भी नहीं है। और इसका देखिए, कुंभ मेला को हम सम्मान करते हैं, वो भी हमारा देश का ही नेशनल मेला है, लेकिन उधर में रोड कनेक्शन है और इधर में एक एक आदमी को पानी पकड़ के पानी से आने पड़ता है, बहुत मुश्किल से। पहले गंगासागर में कुछ नहीं था, हमारा सरकार आने का बाद हम लोगों ने सब कुछ कर दिया। अभी जिसका जरूरत है एक ब्रिज बनाने का, वो भी हमने टेंडर कर दिया, रुपया भी दे दिया, 3 साल लगेगा बनाने के लिए। कपिल मुनि आश्रम गंगा सागर थोड़ा आगे आ रहा है, ये तो सागर का अंदर का बात है। 3 दफे एक डूब भी चुका मंदिर, नया मंदिर बनाया। तो इसी के लिए ये लोगों ने एग्रीड किया है कि इधर में कंक्रीट करने के लिए मंदिर कमेटी। और जो बात है, ये मेला को जातीय मेला घोषणा करने के लिए, ये हमारा हक है, हम भिख नहीं मांगते हैं। ये हमारा हक है कि इधर में पूरा हिंदुस्तान से सब लोग आते हैं, अच्छा करके दर्शन करते हैं, एक पवित्र जगह है। इसी के लिए ये हमारा अपील है, इसको ध्यान से देखें। और पानी से जो लोग आते हैं, 1 करोड़ लोग लास्ट ईयर में भी आया, बहुत ध्यान से काम करने पड़ता है। इसी के लिए ये हमारा मांग है, कभी ना कभी तो हो जाएगा ना। वो ठीक है, वो तो मंदिर का बात हम मंदिर में कहे, बाहर का बात हम बाहर में कहे। अभी मंदिर से और से बोलने दो। मैं परम आदरणीय दीदी